এক গরিব ছেলেকে সবার সামনে অপমান করে চলে গেল এক ধনী পরিবারের মেয়ে। কিন্তু ভাগ্যের খেলায় সেই মেয়েই যখন চাকরির ইন্টারভিউ দিতে এলো, দেখলো কোম্পানির মালিক আর কেউ নয়, সেই গরিব ছেলেটাই। তারপর কি ঘটলো আর কিভাবে সেই গরিব ছেলেটি কোটিপতি হয়ে উঠল, সবকিছু জানতে আজকের ভিডিওটি একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। সকালটা ধীরে ধীরে জেগে উঠছে মুম্বাই। এই শহর যেন কখনো ঘুমোয় না, তবুও ভোরবেলায় এই রূপটাই আলাদা। বাণিজ্যিক এলাকার উঁচু কাঁচের দালানগুলোতে সূর্যের আলো পড়তেই যেন ঝিকিমিকি করছে হাজারো স্বপ্ন। রাস্তার একপাশে বাস আর ট্যাক্সি থেকে অফিসগামী মানুষ তুলছে, অন্য পাশে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে স্যুট পরা কর্মচারীরা। কোথাও ফুটপাত ধরে ছুটছে সাধারণ মানুষ, আবার কোথাও গলিপথে ছোট দোকানদাররা শাটার তুলছে দিনের শুরুতে। গাড়ির হর্ন, মানুষের কোলাহল আর আকাশচুম্বী ভবনের ভেতর লুকিয়ে থাকা অসংখ্য গল্প, সব মিলিয়ে মুম্বাই এমন এক জায়গা যেখানে প্রত্যেকেই স্বপ্ন নিয়ে আসে। কেউ সেটা পূর্ণ করে, কেউ আবার হারিয়ে যায় ভিড়ের স্রোতে। অনুপম দাঁড়িয়ে আছে বিল্ডিংয়ের লবিতে, এক নজর চারপাশে। আজকের দিনটা গুরুত্বপূর্ণ, কিন্তু ভেতরে সে এক অদ্ভুত শান্তি অনুভব করছে। রিসেপশনিস্টের ডেস্কে ব্যস্ততার মধ্যে ফোনের আওয়াজ, টিপ টিপ কম্পিউটার টাইপ করার শব্দ। অনুপম খেয়াল করছে আজ একের পর এক নতুন মুখ। কিছু প্রার্থী ইন্টারভিউ দিতে এসেছে। হঠাৎ তার চোখ পড়ে এক পরিচিত মুখের দিকে, মিতালি, স্বাভাবিক পোশাকে, ব্যস্ততার ভিড়ের মধ্যে একেবারেই অসাধারণভাবে আলাদা। সে চুপচাপ বসে আছে, হাতে ফাইল, চোখে কিছুটা উত্তেজনা, কিছুটা আতঙ্ক। অনুপম প্রথমে কিছুটা অবাক, তারপর হালকা মুচকি হাসি। মনে হচ্ছে সময় যেন থমকে গেছে। ওই মেয়েটা এখানে বসে আছে, কি ব্যাপার? অনুপমের পাশে দাঁড়ানো ম্যানেজার বলল, চোখে সামান্য কৌতূহল নিয়ে। স্যার, আজকের ইন্টারভিউর জন্য হয়তো ডাক দেওয়া হয়েছে, উনি কলকাতা থেকে এসেছেন, ম্যানেজার একটু দ্বিধা করে জানায়। অনুপম হালকা হাসে, হাতের পাতায় চাপ দিয়ে বলল, ঠিক আছে, ওর ইন্টারভিউটা আমি নেব। হঠাৎ তার মনে পড়ে সব কিছু, কলেজের দিনগুলো। মনে হচ্ছে এক মুহূর্তে সব স্মৃতি তার সামনে জীবন্ত হয়ে উঠছে। অনুপম তখন কলেজে, সাধারণ গরিব পরিবারের ছেলে, মায়ের কোলে বড় হয়েছে। জীবন খুবই সরল, কিন্তু মনটা সবসময় কিছু স্বপ্ন দেখেছে। কলেজের আঙিনা, সরু রাস্তা, ছাত্রছাত্রীদের ভিড়, শিক্ষক শিক্ষিকাদের নোটবুকের শব্দ, সবই তার কাছে পরিচিত। মিতালি বড় বাড়ির মেয়ে, ক্লাসের ভিড়ের মধ্যে সে সবসময় আলাদা, স্বতন্ত্র। কথাবার্তা, আচরণ, হাসি সবই এমনভাবে যেন তার চারপাশে সবাইকে প্রভাবিত করছে। সে স্বাভাবিকভাবেই অন্যদের তুলনায় সব কিছুতে সামান্য অহংকার প্রদর্শন করে। অনুপম বারবার তাকাচ্ছে, মনে হচ্ছে তার মনে এক অদ্ভুত টান, হালকা অবিশ্বাস। ও কি কখনো আমার মতো সাধারণ ছেলেকে গুরুত্ব দেবে? একদিন কলেজের খোলা আঙিনায় সবাই ছোট ছোট গ্রুপে দাঁড়িয়ে আছে। অনুপম জানে আজ না বললে আর কখনো বলার সাহস পাবে না। বুক কেঁপে ওঠে, হাত ঘামছে। সে ধীরে ধীরে মিতালির দিকে এগোতে শুরু করে। মিতালি তার দিকে তাকাচ্ছে, একটু কৌতূহল, একটু অবাক ভঙ্গি। অনুপম স্থির হয়ে দাঁড়ায়, গভীর শ্বাস নেয় এবং সরল স্বাভাবিক কণ্ঠে বলার চেষ্টা করে, মিতালি, আমি তোমাকে ভালোবাসি। হালকা হট্টগোল ছড়িয়ে পড়ল। ছাত্রছাত্রী হো হো করে হেসে উঠল, ফিসফিস শব্দে ভরে গেল। কিন্তু মিতালি চোখে তীক্ষ্ণতা, কণ্ঠে ঠান্ডার স্বর। সে হালকা হেসে বলল, অনুপম, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কেমন করে তুই ভাবলি যে আমার মতো মেয়েকে তোর মতো একটা গরিব ছেলে প্রপোজ করবে? কোথায় তুই, কোথায় আমি? তোদের মতো গরিব ছেলেদের এই একটাই সমস্যা, একটু ভালো করে কথা বললে ভাবিস যেন আমি তোকে ভালোবেসে ফেলেছি। অনুপম চেষ্টা করলো তার মনে রাখা ভালোবাসার কথা বলতে। মিতালি, আমি সত্যি তোকে ভালোবাসি, আমার কাছে তুই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু মিতালি কিছুই শুনল না। সে সবার সামনে তার অপমান চালিয়ে গেল।
এই মুহূর্তে অনুপমের চোখে যেন অন্ধকার নেমে আসে, হৃদয় থমকে যায়, বুক কেঁপে ওঠে। চারপাশের ছাত্রছাত্রীদের চোখ তার উপর, ফিসফিসের শব্দ, হাসি সবই মিলেমিশে তার কানে বাজতে থাকে। অনুপম কিছু বলতে পারে না, চুপচাপ দম বন্ধ করে সে ক্লাস থেকে বেরিয়ে আসে। ধীরে ধীরে মাথা নিচু করে তার হৃদয় যেন হাজার টুকরো হয়ে গেছে। তারপর ঘরে ফিরে লাইট অফ করে বসে থাকে। মা আসে, কাঁধে হাত রাখে, জিজ্ঞেস করে, কিরে তুই আজ এত চুপচাপ, কি হয়েছে? অনুপম চোখটা মুছে চুপচাপ বসে থাকে। শেষমেশ কান্নায় ভেঙে পড়ে, সব খুলে বলে। মিতালির অপমান, প্রেমের ব্যর্থতা, দরজার পাশে দাঁড়ানো বাবা সব শোনে। তিনি ধীরভাবে বলেন, আমাদের তো এরকম কথা শুনতেই হয় অনুপম, আমরা গরিব, তাই এই কষ্ট, এই বেদনা সবই আমাদের সয়ে নিতে হয়েছে। তবে এর জবাব তোকে দিতে হবে, নিজের পথ নিজেই তৈরি করতে হবে। অনুপমের চোখে অজস্র বেদনা, কিন্তু মুখে সাহস। সে বলে, বাবা, ভালোবাসা তো ধন সম্পদ দেখে হয় না, আমি তাকে সত্যি ভালোবাসতাম, শুধু মন দিয়ে। মা কাঁদতে কাঁদতে তার মাথায় হাত রাখে, আর বাবার চোখে এক মিশ্র অনুভূতি, দুঃখ, ভালোবাসা এবং গর্ব। ঘরের অন্ধকারে অনুপমের মন যেন নতুন শক্তি খুঁজে পেয়েছে। বেশ কিছুদিন কেটে যায়। অনুপম প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পড়াশোনায় ডুবে থাকে। নোট দেখে, ক্লাসের লেখা রিভিশন করে, কখনো নিজেকে হালকা হালকা বিরতিও দেয়। মনে মনে শুধু একটাই লক্ষ্য, পরীক্ষায় ভালো ফলাফল করা। পরীক্ষার দিন আসে, অনুপম কষ্টের মধ্যেও পড়াশোনা চালিয়ে যায়। পরীক্ষার ফলাফল প্রকাশ হয়, আর অনুপমের নাম শীর্ষে। কিন্তু জীবন তাকে একবার আরও কঠিন পরীক্ষা দেয়। একদিন অনুপমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত মারা যান। মৃত্যুর মুহূর্তে তিনি অনুপমের হাতে একটি চিঠি ধরান এবং কম শক্ত কণ্ঠে বলেন, মুম্বাই যাও, এই ঠিকানায় পৌঁছে আমার কথা বলো। ও হলেন আমার ছোটবেলার বন্ধু, আমরা অনেক বছর একসাথে কাজ করেছি। বহুদিন ধরে ওর সঙ্গে আমার যোগাযোগ নেই, তবুও শুধু আমার নাম বললেই দেখবি উনি তোর জন্য কিছু না কিছু ব্যবস্থা করবেন। অনুপমের নতুন আশা জাগলো। মায়ের হাত ধরে মুম্বাই রওনা হলো। শহরে পৌঁছে চারপাশের আলো ঝলমল, হর্ন আর ভিড় দেখে মনে হলো এ যেন স্বপ্নের অন্য জগৎ। কিন্তু তার চোখে একটাই লক্ষ্য, বাবার দেওয়া ঠিকানাটা খুঁজে বের করা। সে ধীরে ধীরে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছায়। ভেতরে প্রবেশ করার আগে একটু থমকে দাঁড়ায়, কাগজটি বের করে দেখায়। সিকিউরিটি প্রথমে হালকা ঘাবড়ে যায়, তারপর দ্রুত ফোন করে অফিসের একজন ম্যানেজারকে। কয়েক মিনিটের মধ্যে ম্যানেজার আসে, অনুপম ও তার মাকে নিয়ে যায়। অফিসে প্রবেশ করার পর অনুপম কাগজটি দেখায়। ম্যানেজার প্রথমে অবাক হয়, চোখে কৌতূহল ভেসে ওঠে। তারপর ধীরে ধীরে অনুপমকে বলল, চলো, আমি তোমাকে মালিকের অফিস রুমে নিয়ে যাচ্ছি। মালিকের রুমে প্রবেশ করতেই ম্যানেজার কাগজটি মালিকের হাতে দেয়। মালিক প্রায় ৬৮ বছর বয়সী, চেহারায় অভিজ্ঞতা। কাগজটি হাতে নিয়ে তিনি ধীরে ধীরে পড়েন, চোখে সামান্য হতাশা। চিঠির লেখায় বাবার মৃত্যুর খবর পড়ে তার মন এক মুহূর্তে ভারী হয়ে যায়। ১ মিনিট চুপচাপের পর মালিক ধীরে ধীরে অনুপমের দিকে তাকান, চোখ ভিজে যায়, গলার স্বর কিছুটা কম্পমান। অনুপম, তোমার বাবার খবর শুনে আমি সত্যি ভেঙে পড়লাম। পরে তিনি কাগজটি সেদিক রেখে অনুপমকে মন দিয়ে দেখেন, তুমি এখানে এসেছো এবং ঠিকই করেছো। এখান থেকে আমি চাই তুমি এই কোম্পানিতে ছোট ছোট কাজ দিয়ে শুরু করো। অনুপম মাথা নত করে সেই দায়িত্ব গ্রহণ করলো। দিনগুলো কেটে যেতে থাকলো, কখনো ফাইল সাজানো, কখনো চা জল পৌঁছে দেওয়া, কখনো কাগজপত্র একসঙ্গে গুছিয়ে রাখা। কারো কাছে হয়তো কাজগুলো তুচ্ছ মনে হতে পারত, কিন্তু অনুপম প্রতিটি কাজই সততার সঙ্গে করত। হঠাৎ একদিন ঘটল বিপত্তি। কোম্পানির একজন গুরুত্বপূর্ণ স্টাফ হঠাৎ অফিসে আসেনি, অথচ সেদিন বিকেলে ছিল একটি বড় মিটিং, যেখানে বিদেশি ক্লায়েন্টরা অংশ নিতে যাচ্ছিলেন। মালিক বারবার চিন্তিত হচ্ছিলেন, এত গুরুত্বপূর্ণ ফাইল প্রেজেন্ট করবে কে?
চারপাশে সবার দৃষ্টি একে অপরের দিকে ঘুরছে। তখনই মালিকের চোখ পড়ল চুপচাপ দাঁড়ানো অনুপমের দিকে। কিছুক্ষণ ভেবে তিনি দৃঢ় কণ্ঠে বললেন, অনুপম, জানি তোমার অভিজ্ঞতা নেই, কিন্তু তোমার চোখে আমি যে সততা আর সাহস দেখেছি তাতে আমার বিশ্বাস তুমি পারবে। এক মুহূর্ত দেরি করল না অনুপম, দৃঢ় স্বরে জবাব দিল, আমি রাজি স্যার। সেদিন সন্ধ্যায় কে যেন নতুন অনুপমকে চিনল। গুছিয়ে কথা বলা, তথ্য সাজানো আর আত্মবিশ্বাসের সঙ্গে ক্লায়েন্টকে বোঝানো সবই নিখুঁতভাবে করল সে। মিটিং শেষে সবাই তাকিয়ে রইল তার দিকে। মালিক ধীরে ধীরে এগিয়ে এসে কাঁধে হাত রাখলেন। ভালোই করেছো অনুপম, আজ থেকে মনে রেখো তুমি কেবল আমাদের ছোটোখাটো কাজের ছেলে নও, তুমি আমাদের টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য। সেই দিনের পর থেকে অনুপম নতুন উদ্যমে কাজ শুরু করলো। দিনরাত এক করে ছোটোখাটো কাজ থেকে শুরু করে বড় বড় প্রজেক্টের দায়িত্ব সে নিজে হাতে নেয়। তার সততা, নিষ্ঠা আর দক্ষতার জন্য ধীরে ধীরে সবার চোখে সম্মান বাড়তে লাগলো। কিছু বছর পরে ওই কোম্পানির মালিক, যার বয়স তখন প্রায় 70 বছর, গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। মৃত্যুশয্যায় শুয়ে তিনি অনুপমকে ডাকলেন। অনুপম এগিয়ে আসতেই মালিক কাঁপা হাতে তার হাত শক্ত করে ধরে নিলেন। ধীর কণ্ঠে বললেন, অনুপম, জীবনে সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, মানুষের ভরসা। আর সেই ভরসা আসে কেবল সততা আর মেহনত থেকে। তুমি কখনো এই পথ ছেড়ো না। একটু থেমে তিনি আবার বললেন, আমি যা কিছু গড়েছি আজ সব তোমার হাতে তুলে দিলাম, কিন্তু মনে রেখো কোম্পানি মানে শুধু ব্যবসা নয়, এটা অনেক মানুষের রুটি রুজি, তাদের আশা ভরসা। তুমি যদি মানুষকে সম্মান দাও তাহলে সাফল্য নিজে থেকেই তোমার কাছে আসবে। মালিকের চোখ ভিজে উঠল। শেষ নিঃশ্বাসে তিনি ফিসফিস করে বললেন, আমি তোমার ভেতরে সেই মেহনতি তরুণকে দেখেছি যে একদিন নতুন ইতিহাস লিখবে। এরপর ধীরে ধীরে তার চোখ বুজে এলো, আর সেই মুহূর্তে অনুপমের কাঁধে এসে পড়ল কোম্পানির সমস্ত দায়িত্ব, নাম আর সম্পদ। আজ অনুপম একজন সফল কোটিপতি, সেই সাধারণ গরিব ছেলেটি যাকে একসময় কেউ গুরুত্ব দিত না, এখন নিজের শ্রম, নিষ্ঠা এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। স্যার, স্যার, ম্যানেজারের ডাকেই বাস্তবে ফিরল অনুপম। এতক্ষণ সে অতীতের কষ্টের স্মৃতিতে ডুবে ছিল। ম্যানেজার হালকা গলায় বলল, স্যার, তাহলে কি ওই মেয়েটিকে আপনার রুমে পাঠাবো? অনুপম কিছুক্ষণ চুপ করে থাকলো। ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। তারপর শান্ত গলায় বলল, একটু অপেক্ষা করুন। কথা শেষ করেই সে কারো কাছে ফোন করল। এদিকে নিচে ইন্টারভিউর অপেক্ষায় বসে আছে মিতালি। তার পাশেই এসে বসলো এক সাধারণ মলিন কাপড় পরা মেয়ে, হাতে একটি পুরনো ফাইল। পাতাগুলো যেন অনেক দিনের ধুলো জমে থাকা। মনে হয় সেও ইন্টারভিউ দিতে এসেছে। মেয়েটিকে এক ঝলক দেখে মিতালির চোখ মুখ শক্ত হয়ে উঠল। উফ, এটা কি অবস্থা তোমার? এমন ছেঁড়াফাটা জামা কাপড় পরে কেউ আবার ইন্টারভিউ দিতে আসে নাকি? দেখো তো, কাজের লোকের মতো লাগছে। আজকাল বুঝি কাজের লোকেরাও চাকরির ইন্টারভিউ দিতে চলে আসে। তার ঠোঁটে ব্যঙ্গের হাসি ফুটে উঠল। আমার পাশে বসে আছো কেন? একটু দূরে গিয়ে বসতে পারো না? মেয়েটি কোনো জবাব দিল না। মাথা নিচু করে ফাইলের কোণে হাত বুলাতে লাগলো। তার চোখে যেন জল চিকচিক করছিল। চারপাশের কয়েকজন প্রার্থী মিতালির দিকে তাকালো। কেউ আবার ধীরে ধীরে ফিসফিস করে কথা বলতে শুরু করলো। মুহূর্তেই ঘরের ভেতর একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো। ঠিক তখনই ম্যানেজার এসে দাঁড়ালো। মিতালির দিকে তাকিয়ে শান্তভাবে বলল, ম্যাডাম, আপনার ইন্টারভিউ শেষ হয়েছে, আপনি যেতে পারেন। মিতালি বিস্মিত, কি শেষ মানে? আমার তো এখনও ইন্টারভিউ হলোই না। আমি তো কলকাতা থেকে এসেছি, আমাকে সুযোগ না দিয়ে ফিরিয়ে দিচ্ছেন কেন? ম্যানেজার ঠান্ডা গলায় বলল, আপনার ইন্টারভিউ হয়ে গেছে ম্যাডাম। আরও রেগে গিয়ে মিতালি বলল, না, আমি মালিকের সঙ্গে কথা বলবো। এটা অন্যায়, এটা কেমন ব্যবহার আপনাদের? ম্যানেজার মাথা নাড়ল। ঠিক আছে, আসুন। কিছুক্ষণ পরে মিতালি মালিকের কেবিনে প্রবেশ করল। ভেতরে অনুপম পেছন ঘুরে চেয়ারে বসেছিল।
মিতালি চিৎকার করে উঠল, স্যার এটা কেমন সিস্টেম আপনাদের? আমার ইন্টারভিউ না নিয়েই বাদ দেওয়া হলো কেন? ঠিক তখনই অনুপম আস্তে আস্তে ঘুরে দাঁড়ালো। তার মুখ দেখে মিতালির বুক কেঁপে উঠল। তুমি অনুপম? অনুপম ঠোঁটে হালকা মুচকে হাসি। চিনতেই পেরেছ তাহলে মিতালি? হ্যাঁ, আমি অনুপম, আর আজ আমি এই কোম্পানির মালিক। মিতালির মুখ ফ্যাকাশে হয়ে গেল। অনুপম ধীরে ধীরে বলল, ভাগ্যের চাকা কোন দিকে ঘুরে যাবে বলা খুব কঠিন। তোমার সেই অপমানের কথা আমি ভুলিনি, তবুও ভেবেছিলাম হয়তো এতদিনে তুমি বদলেছ, তাই একটা ছোট্ট পরীক্ষা নিলাম। সে হাত তুলে পাশের সাধারণ পোশাক পরা মেয়েটির দিকে ইঙ্গিত করল, যাকে মিতালি কয়েক মিনিট আগে তুচ্ছ করেছিল। ও আমাদের অফিসেরই একজন স্টাফ ছিল, তোমার পাশেই বসিয়ে দিয়েছিলাম। দেখতে চেয়েছিলাম তুমি গরিব মানুষকে আজও কতটা সম্মান দাও, কিন্তু তুমি আগের মতোই রয়ে গেছো। অনুপমের গলায় দৃঢ়তা ঝরে পড়ল। আমাদের কোম্পানিতে অহংকারের কোনো জায়গা নেই। আমরা মানুষকে তার যোগ্যতা আর মনে সৌন্দর্য দিয়ে বিচার করি। তাই মিতালি, তোমার ইন্টারভিউ ওইখানেই শেষ হয়ে গেছে, আর একবারও এই কোম্পানির দিকে চোখ তুলে তাকাবে না। মিতালির চোখে জল এসে গেল। সে ভেঙে পড়া কণ্ঠে বলল, অনুপম, আমাকে একবার ক্ষমা করে দাও, একটা সুযোগ দাও। কিন্তু অনুপম শান্তভাবে পেছন ঘুরে গেল। ক্ষমা? আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করেছি, কিন্তু এই কোম্পানির নিয়ম বদলাতে পারি না। মিতালি কাঁপা পায়ে বেরিয়ে গেল রুম থেকে। অনুপম জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকালো। জীবনের কঠিনতম অপমান পেরিয়ে আজ সে সাফল্যের চূড়ায়। আর যে মেয়েটি একসময় তাকে ছোট করেছিল, আজ সেই মাথা নিচু করে চলে যাচ্ছে। আসলে মানুষকে সম্মান দাও, ভালোবাসতে শিখো, কারণ টাকা পয়সা দিয়ে হয়তো অনেক কিছু কেনা যায়, কিন্তু সম্মান আর ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করো। ধন্যবাদ, ভালো থাকবেন।